আওয়ামী লীগ ব্যাক করেছে, আওয়ামী লীগ ছিলই, এই বক্তব্য নিয়ে আমরা গত 2 দিন ধরে বেশ আলোচনা দেখছি। এর পাশাপাশি সরকারের একজন উপদেষ্টা আছেন, তিনিও বলেছেন যে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে, তার প্রতি এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু করা হবে না। হঠাৎ করে আওয়ামী লীগ আলোচনায় আসলো কেন, সেই বিষয়ে যাবার আগে আমি সেই পোস্টটি উল্লেখ করতে চাই। সাবেক উপদেষ্টা মাহফুজুল আলম তার দীর্ঘ পোস্টে লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। এর কয়েক ঘন্টা পর আরেক সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। রাজ্জাকি ভাই, অনেক লম্বা প্রশ্ন এবং অনেকগুলা বিষয়। আচ্ছা, প্রথম আসেন যে মাহফুজুল আলম কি বলছে। সে বলছে যে আওয়ামী লীগ ব্যাক করেছে। আমার ভাষায় আওয়ামী লীগ ব্যাক করেছে বলতে উনি কি মিন করছেন ঠিক বুঝি না। আপনি যদি ফ্রম ডে 1 দেখেন, বাংলাদেশে ফ্রম ডে 1 ইউনূস সাহেব টেক ওভার করলো, রাষ্ট্রপতি থাকলো। রাষ্ট্রপতি তো মঙ্গল গ্রহ থেকে আসেন নাই, উনি তো ওই আদর্শেরই একজন মানুষ, তাকে তো সরানো যায় নাই। এবং তাকে সরানো যায় নাই সেজন্য রাজনীতিবিদরা দায়ী, এই ফুয়াদরা দায়ী। ফুয়াদরা বলতে আমি প্রতীকী বলছি, অর্থাৎ রাজনীতিবিদরা তাকে সরাননি। যারা বলছিলেন যে 16-17 বছর যার দ্বারা নির্যাতিত, সেই রাষ্ট্রপতি বহাল তবিয়তে আছে। এবং 16 বছরের গড়া, তার আগে যদি আপনি 96 সাল যান, 96 থেকে 2001 পর্যন্ত, ওই সময় থেকে যারা নিয়োগপ্রাপ্ত আজও কিন্তু তারা এখানে বহাল তবিয়তে আছে। সেই আপনি যদি বলেন এই দেশ যারা চালায় আমলাতন্ত্র। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু স্থায়ী সরকার হইল আমলারা। সামরিক, বেসামরিক কিংবা সিভিল ব্যুরোক্রেসি আপনি যাই বলেন, এরা কিন্তু পার্মানেন্ট গভর্নমেন্ট। যিনি যখন গভর্নমেন্ট হন তিনি তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলেন, অর্থাৎ তাদেরকে ম্যানেজ করতে পারলেই সব হবে। ভোটে বিশ্বাসী নয় বাংলাদেশের যারা নির্বাচনে অংশ নেন। যদি ভোটে বিশ্বাসী হইতেন তাহলে তো আপনি সকাল বিকেল কথা চেঞ্জ করতে পারতেন না। আপনি নির্বাচন করার পর যদি বলেন যে আমরা যাতে নির্বাচন নিয়ে কোনো বাহানা না হয় সেজন্য এটা মেনে নিছি, তাহলে অর্থ কি দাঁড়াইলো? অর্থ দাঁড়াইলো এই, আপনার যে ক্ষমতায় আসছেন সেটা জনগণের ভোটে আসেননি। কেননা ইঞ্জিনিয়ারিং নিয়ে অলরেডি কথা আসছে। এই যে আওয়ামী লীগ ব্যাক করেছে কথাটা বলা হচ্ছে, আপনি সেই প্রশাসনের ভিতরে আছেন, সেই রাষ্ট্রপতির অধীনে আছেন। নির্বাচন হওয়ার পর আজকে 3 মাস গেল, তাও সেই রাষ্ট্রপতি আছে। সম্প্রতি লন্ডন গিয়ে উনি ঘুরে আসলেন। তাহলে আমি এর আগেও একটা টক শোতে বলেছিলাম যে আওয়ামী লীগের সাজানো ঘরের মধ্যে বিএনপি সরকার ঢুকেছে। আমার কাছে আজকে পর্যন্ত মনে হয় যে তারা বোধহয় কেয়ারটেকার হিসেবে আছে। আমার কাছে এরকম মনে হয়। কারণ কি এরকম মনে হয়? মনে হয় এটার কারণ হচ্ছে এই, আপনি বলেন আমাকে যে এই বিএনপির যদি আপনি নির্বাচনী ইশতেহারে যান, আপনি ওই গণভোট টন সব বাদ দেন, জুলাই সনদ টন সব বাদ দেন, তাদের যে 31 দফা ছিল, সেই 31 দফার ভিতরে কি বলা হয় নাই যে পৃথক সচিবালয় লাগবে? মানে বিচার বিভাগ সংস্কার না, একেবারে পৃথক সচিবালয় করবেন ওনারা। সেই সচিবালয়টা কিন্তু করা হয়েছিল। সেই করা সচিবালয়টাকে আপনি যখন বিলুপ্ত করে দিলেন, ইট ইজ ক্লিয়ার। এই প্রসঙ্গে না আপনি তো জিনিসটা আমি বললাম যে থাকবেন, এই বিচার বিভাগ পৃথকীকরণ কিন্তু বিগত পতিত সরকারও চান নাই। আমার মনে আছে এটা মাজদার হোসেনের মামলার ভিত্তিতে এটা হয়েছিল। তখন আমি ব্যারিস্টার আমির ইসলামের চেম্বারে ছিলাম এবং ব্যারিস্টার আমির ইসলাম ছিলেন এটার পায়োনিয়ার, এটার মেইন লয়ার। তার সাথে ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন, আরো অনেকে ছিলেন। তো সেই সময়কার কথা, সেই থেকে বাস্তবায়ন হয় নাই। আপনি যদি বিচার বিভাগকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাইলে আপনি এটাও বলতে পারবেন কি যে আমরা শেখ হাসিনার প্রতিও ইনসাফ কায়েম করব। এটা কখন বলতে পারে? ইনসাফ বলতে কি মিন করছেন? একটা জাজমেন্ট তো তার জন্য হয়েছে অলরেডি। একটা জাজমেন্ট হওয়ার পর সরকারের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তি যখন বলেন আমরা ইনসাফ রাখবো তার প্রতি, ও তো একটা জাজমেন্ট হয়েছে। জাজমেন্টের পরে আপনি ইনসাফ আবার ব্যাখ্যা দিচ্ছেন কি?
উনি আপিল করতে পারবেন, উনি ডিফেন্স নিতে পারবেন, তারপর যদি রায় বহাল থাকে আমরা মেনে নিব, বহাল যদি না থাকে তাইলে সেটার সুবিধা সে পাবেন, এটার কথা বলছেন। আপনি একটা জাজমেন্ট হওয়ার পর আপনি ইনসাফ দিবেন, এইটা বলার কনফিডেন্স গ্রো হয় তখন যখন বিচার বিভাগটাকে আপনি পৃথকীকরণ থেকে আপনি নির্বাহী বিভাগের অধীনে রাখছেন। এই রাখার পরে এবং এটা রিফ্লেকশন কোথায় চলে গেছে দেখেন আপনি, আজকে রামিসার বাবা সে পরিষ্কার বলতেছে আমি বিচার চাই না। ডাজ ইট মিন যে সে বিচার চায় না? নো, সে জানে বিচার নাই। এই যে বিচার নাই, যে কনফিডেন্স গ্রো হয়েছে মানুষের ভিতরে, আপনি এটা কিভাবে রক্ষা করবেন? এবং আমি দেখতেছি আস্তে আস্তে কলাপস হয়ে যাচ্ছে, এই প্রশাসনিক নন কোঅপারেশন আসতেছে বলে আমার কাছে মনে হয়। কেন মনে হয় সেটাও বলি। আপনার 1996-এ আপনার মনে আছে যে মেয়র হানিফ, ফুয়াদের মনে আছে নিশ্চয়ই, মেয়র হানিফ জনতার মঞ্চ করছিল, আমলারা জনতার মঞ্চ করছিল মেয়র হানিফ, পরে আমলারা এসে যোগ দিছে। এই যে আমলা এসে যখন যোগ দেয় কলাপস হয়ে গেছে সরকার। আপনি বিচার বিভাগের মাঠে আমি যাই, আমি ভাই আই এম নট স্যাটিসফাইড। আপনি যদি বার্তা দিয়ে দেন এই মামলা করব না, আমরা এই মামলা করব না, তো ওই ধরনের মামলা করব না, আপনি তো এই বার্তা ভাই আমরা দিতে পারি না। আইদার কোর্ট হ্যাজ দ্য প্রিভিলেজ কি আপনি হয় যা আমি চাচ্ছি দিবেন না, অথবা দিবেন, রিজেক্ট করবেন অথবা অ্যাকসেপ্ট করবেন। এইভাবে করলে যে শুনবো না করলে মানুষ যাবে কোথায়? অনেকগুলা কথা বললাম যে আওয়ামী লীগ ফেরত, আওয়ামী লীগ ফেরত আসবে না কেন? আমাদের বাংলাদেশটা চলে গেছে কোথায় দেখেন। 75 থেকে 81 সাল আজকে যেখানে প্রধানমন্ত্রী আছেন সেখানে ছিলেন, সেখান থেকে ফেরত আসলেন, তারপরে দায়িত্বভার নিলেন। 1996 থেকে 2024 পর্যন্ত মোটামুটি 28 বছরের মধ্যে 20 বছর তিনি ক্ষমতায় ছিলেন এবং তিনি ক্ষমতা ছেড়ে চলে গেলেন, প্রতিবেশী দেশে আশ্রয় নিলেন, তাকে আশ্রয় দেওয়া হইল। একইভাবে মাঝখানের ইন্টারিম গভর্নমেন্ট, ওখানে নাকি শুনলাম আমেরিকাপন্থী এবং আমেরিকার কিছু ব্যক্তি যারা আমেরিকায় সেটেল তারা এসে করে গেলেন। তারপরে যারা আসলেন তারাও কিন্তু 16-17 বছর দেশের বাইরে ছিলেন। তো একজন দেশ শাসন করে দেশের বাইরে চলে যান, আরেকজন এসে দেশ শাসন করেন। এটাই আজকের বাংলাদেশ, এটাই আজকের বাংলাদেশ। আমি এই কারণে বলছি যে আপনি বিচার বিভাগ পৃথকীকরণ চাচ্ছেন না এবং আপনি কি বলে এটাকে মানে কি বলে বিচার বিভাগের স্বাধীনতা হারাবে। কেন মানে স্বাধীনতা হারাবে বলা হচ্ছেই যে আমরা সবকিছু পোক্ত করে আনবো। যেমন মানবাধিকার কমিশন যেটা বাতিল করা হইলো, সেখানে পোক্ত করে আনবে বলে ওই কমিশনের অধ্যাদেশটা বাতিল করা হয়েছে, কিন্তু সাথে সাথে 2009-টা কিন্তু পুনর্বহাল করছে। 2009-টা কার? শেখ হাসিনার করা। তাহলে শেখ হাসিনা নাই কোথায়? আপনি আসেন, আজকে হামের টিকা নিয়ে একটা বিশাল আলোচনা চলতেছে, অনেক শিশু মারা গেছে, আমি একমত, অনেক শিশু মারা গেছে। ইউনূস সাহেবের অবহেলা, স্বাস্থ্যমন্ত্রী কি ছিলেন? নূরজাহান না? হ্যাঁ, ওনার অবহেলা আমি তর্কের খাতিরে ধরে নিলাম, তাদের অবহেলায় হয়েছে। তার নিয়ে আপনাকে বিচার হচ্ছে না, কোনো মামলা হচ্ছে না। আমরা হাম নিয়ে নানান সেমিনার সিম্পোজিয়াম করতেছি, তার ভিতর কোনো বিশেষজ্ঞ নাই, এমন কিছু ব্যক্তি এটাকে উপস্থাপন করতেছে। ফাইনালি চলে গেলাম আমরা কোর্টে। কোর্টে গিয়ে কি করতেছি, কি বলছি, কোর্টে রিট একটা আবেদন করছি, আবেদন করে বলছি তদন্ত কমিশন করেন। কেন? সে অপরাধী হইলে একটা মামলা হয়ে যাবে সরাসরি। আপনি তাহলে কি রিট করে তারপরে একটা তদন্ত হবে, তারপরে তার আলোকে তাদের ওপিনিয়নের ভিত্তিতে তারপরে মামলা হবে? বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। তাহলে কি প্রতিটা মামলার ক্ষেত্রে রিট করে কমিশন গঠন করতে বলবো? আমি রিট করে ইয়ে করতে বলবো? আমাকে তো বিষয়টা মাথায় নিতে হবে। 2, এই যে অভিযোগটা, এই অভিযোগটা কি আপনি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখতেছেন নাকি আপনি লিগ্যাল লেন্স দিয়ে দেখতেছেন? যদি লিগ্যাল লেন্স দিয়ে দেখেন, দেয়ার ইজ নো স্কোপ, আপনাকে এফআইআর করতে হবে, মামলা করতে হবে। আর যদি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন, ফুল স্টপ। দেশটাকে তো আপনি এইসব ইস্যু দিয়ে ডিভিশন করতে পারবেন না। আমরা জেনুইন কথা বলতে গেলে আমরা এর পক্ষে চলে যাই, ওর পক্ষে চলে যাই, সবকিছু একটা ডিসিপ্লিন ওয়েতে হতে হবে। আজকে আমরা যে জায়গাটায় এসে দাঁড়াইছি, আপনি কি লক্ষ্য করে দেখছেন আমরা কোন জায়গাটায় দাঁড়াইছি? আমার আভ্যন্তরীণ প্রবলেম কিন্তু নাই বললে চলে। কোন অর্থে যখন পার্লামেন্টের 2/3 মেজরিটি কেউ পেয়ে যায়, তখন কিন্তু তার দেশের এই পার্লামেন্ট নিয়ন্ত্রণ করার জন্য কাউকে লাগে না, হি বিকাম দ্য বস। কিন্তু প্রশ্ন হচ্ছেই যে যখন আপনি এখন কিন্তু এক্সটার্নাল ইস্যুগুলো আমাদের আসছে,
আমেরিকার সাথে চুক্তি, আমেরিকা নাকি নৌতরে নিয়ে আসতেছে, অলরেডি বঙ্গোপসাগরে আসবে, আমাদের পোর্ট ব্যবহার করবে, ভালো কথা, সেটা নিয়েও কথা আছে। আবার চায়নার বিষয় আছে, তাকে তিস্তা দিবেন, আছে ভারতের বিষয়, ভারত তিস্তা চায়নাকে দিতে রাজি না। বাংলাদেশের যিনি এখন দায়িত্বশীল, যখন যিনি ছিলেন, তিনি এই তিনটা দেশকে ফেস করে, ব্যালেন্স করে তারপরে আপনি টিকে থাকবেন, ইট ইজ সো টাফ। আমি তো অথরিটি নিতে পারি নাই, কারণ আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি অথরিটি নিব। আমার অথরিটিটা কি? ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, আমেরিকা এবং চায়না, এই তিন দেশ আমার কাছে বহু কিছু চাওয়া আছে। আমি সবাইকে ক্লিয়ার বলবো, তোমাকেই কলম দিব, তোমাকেই মগ দিব, তোমাকে এই ব্যাগ দিব, অথরিটিটা থাকবে আমার। কিন্তু আইসাদুল বলেন আমাকে এইটা দিতে হবে, আমাকে এইটা দিতে হবে, আমাকে এই অথরিটি যদি আমি না নিতে পারি, আমার সার্বভৌমত্ব কোথায়? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার সার্বভৌমত্ব নাই। তা নাহলে আমি তো অথরিটি হইতে পারি নাই। আজকে যে কথাটা এতক্ষণ আগে সে বলল, এই যে বিজেপির যে ভদ্রলোকের কথা বললেন, আপনি দেখেন রাজনৈতিক ব্যক্তিগুলো একই, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তিনটা দল করা ব্যক্তি কিন্তু উনি কিন্তু তিন দল করা ব্যক্তি। তো তিন দল করা ব্যক্তি মানে কি? হি হ্যাজ চেঞ্জ হিজ আইডিওলজি ফ্রম টাইম টু টাইম। এবং ফাইনালি এখন বিজেপি, তো বিজেপি সরকারের যে ভার্সন সেটাই তো তার কাছে আমরা পাবো। এখন এই যে বাংলাদেশি যাদেরকে তাড়িয়ে দিবে বা পাঠিয়ে দিবে বলতেছে, এই যে পাঠাই দেবে বলতেছে, সেক্ষেত্রে তো সরকারের সাথে ডিপ্লোম্যাটিক লড়াই হবে সিরিয়াসলি। হ্যাঁ, তারা জেনুইন বাংলাদেশি, ওকে আমি নিয়ে আসবো, বেসিসটা কি? আপনি এখন যে 55 বছর পর যদি হঠাৎ করে শুনি এদেরকে পাঠিয়ে দিবেন, বেসিসটা কি? এই বেসিস না হয়ে আপনি পাঠিয়ে দিবেন, এটাকে আদালতের মাধ্যমে ডিপ্লোম্যাটিক্যালি হোক, যেভাবে হোক এনশিওর করতে হবে, অ্যাসার্টেন করতে হবে দ্যাট হি ইজ বাংলাদেশি। সংজ্ঞা তো আপনি আমি দিলে হবে না, সংজ্ঞা তো দেওয়া আছে। তো সেই কারণে বললাম, এই যে বললো আওয়ামী লীগ ফেরত আসতেছে, আওয়ামী লীগ ফেরত আসার বাকিটা কোথায়? এখনো রাষ্ট্রপতি বহাল। আপনি দেখেন, আপনি নিষিদ্ধ করলেন আইন দিয়ে কি, যে তারা করতে পারবে না, কি বলে, কার্যক্রম চালাইতে পারবে না, আমরা বিচ্ছিন্নভাবে মিছিল পাচ্ছি। তাহলে কি সেই গণভোটের হায়ের ভিতরে না, নায়ের ভিতরে হ্যাঁ, সেই রকম আইন যে বিচ্ছিন্নভাবে করতেছে, মানে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল হচ্ছে, এবং আমরা যেভাবে দেখতেছি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ ফেরত আসুক কি না আসুক সেটা আমার বিষয় না, বিএনপি থাকুক কি না থাকুক সেটাও আমার বিষয় না। বিষয় হচ্ছে প্রি কন্ডিশন। আপনি যদি দেশটাকে, নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি দেশকে ভালোবাসেন, তাহলে আপনার চেয়ে শক্তিশালী কেউ নাই। এবং আপনি দেশটাকে ভালোবাসেন কনফার্ম করতে পারলে পার্লামেন্টে 300 এমপি ইউনাইটেড হইতে হবে। কেন? 300 এমপি 18 কোটি লোকের প্রতিনিধিত্ব করে, এবং সেই 300 এমপিকে ইউনাইটেড করার বর্তমান যে ফর্মুলা, সেটা একটাই ফর্মুলা, সেটা হলো গণভোটের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন, এবং তার ভিত্তিতে সংবিধান সংস্কার করে পার্লামেন্টে ঢোকা, মানে সংবিধানের মধ্যে ঢোকা। এখনো কিন্তু কোনো সংস্কার নেই, ইনফ্যাক্ট কেউ সংবিধানে ঢুকতে পারেনি। কিভাবে যে পার্লামেন্ট চলতেছে এক আল্লাহ মাবুদ জানে। সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, সংবিধানের মতো চলতেছেও না। সুতরাং আপনার একটা ফর্মুলা আছে, এই ইউনাইটেড হইতে পারলে আপনি মজবুত হতে পারবেন। আপনি যদি সরকার হিসেবে শক্তিশালী হইতে পারেন, 18 কোটি লোকের ওপিনিয়ন নিয়ে, এই একটা জায়গায় কিন্তু আমি নিশ্চিত এই মুহূর্তে বাংলাদেশ ইউনাইটেড হবে যদি আপনি জুলাই সনদ বাস্তবায়ন করতে যান। সেক্ষেত্রে আপনি চায়না, ভারত এবং আমেরিকা, তিনটা দেশের জন্য আপনি অথরিটি হতে পারবেন, নয়তো আপনি